সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসায় উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করার চেষ্টা করব আমাদের ব্যবসায় উদ্যোগ বইয়ের অষ্টম অধ্যায় ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। এই অধ্যায়ের টাইপ 6-এর বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমরা আজকের এই পর্বে আলোচনা করার চেষ্টা করব। টাইপ 6 এই পার্টটা আসলে আমাদের ফিনান্স ও ব্যাংকিংয়ের সাথে একদমই মিলে যায়, ফিনান্স ও ব্যাংকিংয়ের দ্বিতীয় অধ্যায় এবং প্রথম অধ্যায়ের সাথে। বাট এই অধ্যায়টা কিন্তু, এই টপিকটা কিন্তু আমাদের অধ্যায় 8-এও রয়েছে ব্যবসায় উদ্যোগে, যে কারণে আমরা ব্যবসায় উদ্যোগে এটা কিছুটা আলোচনা করছি। এবং এই টাইপে আমরা আলোচনা করব আমাদের 103 থেকে 113 এই প্রশ্নগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা একদম সবার প্রথম চলে যাই হচ্ছে প্রশ্ন নম্বর 103। 103 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? বলা আছে অর্থায়নের প্রথম উৎস কি হতে পারে। অর্থায়নের প্রথম উৎস হতে পারে বা হতে হয় সেটা হচ্ছে নিজস্ব তহবিল, অর্থাৎ আমার নিজের কিছু টাকা থাকতে হবে। আমি যদি কোথাও অর্থায়ন করতে চাই, আমি নিজের টাকার পাশাপাশি পরবর্তীতে আমি ব্যাংক থেকে ধার নিতে পারবো, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিতে পারবো, বাট সর্বপ্রথম কি থাকতে হবে? আমার নিজের কাছে কিছু অর্থ থাকতে হবে। এরপরে দেখো 104 নম্বর প্রশ্নে বলেছে নিম্নের কোনটি অর্থায়নের সাথে অসঙ্গতিপূর্ণ? নিচের কোনটি আমাদের অর্থায়নের সাথে অসঙ্গতিপূর্ণ? সেটা হচ্ছে মুনাফা নিশ্চিতকরণ। অর্থায়ন কখনোই আমার মুনাফা নিশ্চিতকরণের জন্য কাজ করেন না, তাই না? আচ্ছা, এরপরে 105-এ আমরা দেখব, বলা আছে স্বল্প সময়, স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণদানের উৎস কোনটি? স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণদানের উৎস হচ্ছে যে কোনো একটা বাণিজ্যিক ব্যাংক, এবং বাণিজ্যিক ব্যাংক হিসাবে দেখো এখানে কি আছে? জনতা ব্যাংক। দেখো সমবায় সমিতি সমবায়ের লোন দেয়, কৃষি সমিতি কৃষি ব্যাংক কৃষি লোন দেয়, গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র লোন দেয়। এর মধ্যে জনতা ব্যাংকই হচ্ছে একমাত্র বাণিজ্যিক ব্যাংক যে কি করে এই তিন ধরনেরই লোন প্রদান করে থাকেন। আচ্ছা, এরপরে 106 ও 107-এর জন্য একটা উদ্দীপক পড়তে হবে। বলা আছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 106 ও 107 নং প্রশ্নের উত্তর দাও। বলা আছে জনাব আবু রায়হান তার দুটি গাভী বিক্রি করে স্বল্প পরিসরে হাতে তৈরি মশলা প্যাকেটজাত করে বাজারজাত করেন। তার মশলার গুণগত মান ভালো হওয়ায় বাজারের চাহিদা বেড়ে যায়, তাই তিনি মশলা গুঁড়া করার জন্য মেশিন ক্রয় ও কিছু স্থাপনা নির্মাণের জন্য দীর্ঘমেয়াদী অর্থায়নের কথা ভাবছেন, তাই না? তার মানে কাহিনী কি? তিনি হচ্ছে দুটি গাভী বিক্রি করে একটা মশলা তৈরি করার একটা কাজে মনোযোগ দেন, এবং তার মশলার চাহিদা বেড়ে যাওয়ায় তিনি কি করতেছেন? মশলা গুঁড়া করার জন্য মেশিন এবং কিছু স্থাপনা ক্রয় করে দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা চিন্তা ভাবনা করছেন, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাই হচ্ছে একদম লাস্টের দিকে। আচ্ছা, 106 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। 106 নম্বর প্রশ্নে বলেছে যে জনাব আবু রায়হান মূলধনের কোন উৎস ব্যবহার করে ব্যবসায় শুরু করেন? মূলধনের কোন উৎস ব্যবহার করে ব্যবসা শুরু করেন? তিনি তার গাভী দুইটা বিক্রি করে ব্যবসায় শুরু করেন। এখন গাভী দুইটা ছিল তার নিজের, তার মানে সে তার নিজস্ব তহবিল ব্যবহার করে তিনি ব্যবসায়ের কার্যক্রমটা মূলত শুরু করেন, তাই না? আচ্ছা, এরপরে দেখো কি বলেছে 107 নম্বর প্রশ্নে বলা আছে জনাব আবু রায়হানের ব্যবসায়ের জন্য অর্থায়নে কোন উৎস ব্যবহার করা যুক্তিসঙ্গত হবে? সে যেহেতু একটা মশলার একটা ফ্যাক্টরি করতে যাচ্ছে বা মশলার একটা বড় একটা স্থাপনা করতে চাচ্ছেন, বড় একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আসলে বাণিজ্যিক ব্যাংকটা সবচাইতে বেশি প্রয়োজনীয় বা বাণিজ্যিক ব্যাংকটা সবচাইতে বেশি দরকার, তাই না? আচ্ছা, আমরা 108 নম্বর প্রশ্নে দেখি কি বলা আছে ব্যবসায়ের অর্থ সংগ্রহের প্রধান উৎস কোনটি? ব্যবসায়ের অর্থ সংগ্রহের একটা অন্যতম প্রধান বা অন্যতম বড় একটা অংশ হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এন্ড তুমি বলতে পারো ভাই বাকিগুলো কি লোন দেয় না বা বাকিগুলো কি আমাকে ঋণ দেয় না? বাকিগুলোও আমাকে ঋণ দেয়, কিন্তু এদের ঋণের মধ্যে অনেকগুলো শর্ত থাকে। কেউ ক্ষুদ্র ঋণ দেয়, কেউ কৃষি ঋণ দেয়, সবাই সব লোন দিতে চায় না। কিন্তু বাণিজ্যিক ব্যাংক ক্ষুদ্র, মধ্য এবং দীর্ঘমেয়াদী তিন ধরনের লোনই কিন্তু আমাদেরকে প্রদান করেন, তাই না? আচ্ছা,
এরপরে আমরা চলে যাব 109 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো, বলা আছে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অর্থ বা মূলধন প্রয়োজন, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমার অর্থ বা মূলধনের প্রয়োজন, তার কারণ শুরু করার জন্য, ব্যবসাটা শুরু করার জন্য, কার্যক্রমটা পরিচালনা বা সচল রাখার জন্য, ব্যবসাটা সম্প্রসারণের জন্য। তাহলে উত্তর হচ্ছে 1 2 3। 1 2 3 কোথায় আছে? ঘ নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। চলে যাব প্রশ্ন নাম্বার 110। হ্যাঁ, চলে যাব প্রশ্ন নাম্বার 110। 110 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে যে বাংলাদেশের প্রধান বাণিজ্যিক ব্যাংক কোনটি? দেখো, বাংলাদেশে অনেকগুলো বাণিজ্যিক ব্যাংক আছে, বাট সবচেয়ে বেশি তহবিল আছে, সবচেয়ে বেশি জনপ্রিয় এরকম একটা ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। এই সোনালী ব্যাংক, এটা হচ্ছে কি সবচেয়ে বেশি একটা জনপ্রিয় বা প্রধান একটা ব্যাংক বলতে পারে। মেয়াদের ভিত্তিতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কত ধরনের ঋণ প্রদান করেন? মেয়াদের ভিত্তিতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক তারা ঋণ প্রদান করে 3 প্রকার, তাই না? বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, যেটাকে আমরা বলি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, BDBL, এটা একটা পূর্ণরূপ আসতে পারে, BDBL এর পূর্ণরূপ কি? উত্তর কি হবে? বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। আচ্ছা, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 112 নম্বর প্রশ্নে কি বলা আছে? বাণিজ্যিক ব্যাংক যে ঋণ প্রদান করেন, বাণিজ্যিক ব্যাংক আমাকে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এই 3 ধরনেরই লোন প্রদান করেন। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমাদের ঘ। উত্তর কি হবে? উত্তর হচ্ছে আমাদের ঘ। চলে যাব প্রশ্ন নাম্বার 13 নম্বর প্রশ্নে বলেছে ব্যবসায় অর্থায়নের উৎস হলো। অর্থায়নের উৎস মানে আমি কোন জায়গা থেকে তহবিলটা সংগ্রহ করব। আমি আমার নিজস্ব তহবিল ব্যবহার করতে পারি, আমি আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার নিতে পারি, আমি চাইলে বন্ধু বান্ধবের কাছ থেকেও টাকা ধার নিয়ে আমার ব্যবসায়ের অর্থায়নটা আমি করতে পারি। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে 1 2 এবং 3, তাই না? তাহলে দেখো ভাইয়া, আমরা কিন্তু দেখতে দেখতে অষ্টম অধ্যায়েরও সবগুলো প্রশ্ন আমরা আলোচনা করে ফেলেছি, তাই না? আমাদের এই MCQ বইটার অনেক বড় একটা বৈশিষ্ট্যই কিন্তু ছিল একটা জীবন্ত বই, এইটাকে আমরা বলি, বা আমরা বলি যে তুমি বইয়ের সাথে আমাদের প্রত্যেকটা ক্লাস ফ্রি পাচ্ছ। আমরা তোমাদের জন্য, তোমাদের প্রস্তুতিটা যাচাই করার জন্য এই অধ্যায়টা যে আমরা পরিপূর্ণভাবে আলোচনা করলাম, এই অধ্যায় থেকে তুমি আসলে কি শিখলা, কতটুকু শিখলা, আসলেও কি তুমি কিছু শিখতে পারলা কিনা, এটা তো নিজেকে যাচাই করা দরকার, তাই না? যাচাই করার জন্য এই যে দেখো একটা QR কোড আমরা রেখেছি, যদিও এই QR কোডটা স্ক্যান করলে কিছুই আসবে না, তোমাকে QR কোড স্ক্যান করতে হবে বইয়ে থাকা QR কোড, এই বইয়ে থাকা QR কোড। হ্যাঁ, বইয়ের মধ্যে যে QR কোডটা থাকবে এইখানে যে QR কোডটা থাকবে, এটা কিন্তু একটা মানে এটা একটা ডামি QR কোড, মানে এখন যেটা আছে না, এটা হচ্ছে কি একটা মানে কপি QR কোড, বা জাস্ট এটা আমি তোমাদেরকে জাস্ট ক্লাসে দেখাবো বলে একটা QR কোড এখানে রাখা, বাট বইয়ের মধ্যে অরিজিনাল QR কোডটা থাকবে। তুমি যখন এইখানে থাকা বইয়ের এই জায়গাটায় যে QR কোডটা থাকবে, এই QR কোডটা তুমি যখন স্ক্যান করবা, তুমি দেখবা তোমার সামনে অষ্টম অধ্যায়ের পরীক্ষা দেওয়ার জন্য অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন চলে আসবে। তখন তুমি কি করতে পারবা? ওইটা থেকে পরীক্ষা দিয়ে তোমার নিজের মানটুকু যাচাই করতে পারবা, নিজের প্রস্তুতিটা যাচাই করতে পারবা যে হ্যাঁ, তুমি যে এই চ্যাপ্টারে পড়েছো, তুমি আসলে কতটুকু পড়েছো, তুমি আসলে কতটুকু শিখেছো, তাই না? তাহলে ভাইয়া খেয়াল করে দেখো, আমরা পুরো অষ্টম অধ্যায়টা বিস্তারিতভাবে তোমাদের সামনে আলোচনা করেছি, অনেকগুলো টাইপে ভাগ করে আমরা আলোচনা করেছি। আশা করছি এই ক্লাসগুলো করে তোমরা অনেক বেশি উপকৃত হচ্ছ। তোমাদের দায়িত্ব হচ্ছে বইয়ের প্রতিটা MCQ পড়ার পাশাপাশি আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করা। আরেকটা দায়িত্ব তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার পরিচিত বন্ধু বান্ধব, ভাই ব্রাদার যারা তোমাদের সাথেই আছে, SSC পরীক্ষার্থী আছে, তাদেরকে আমাদের বইটা সম্পর্কে জানানো। তার কারণ তোমার মানে একটা ভালো ফলাফলের পাশাপাশি কিন্তু তোমার বন্ধুরও যেন ফলাফলটা ভালো হয়, এটার দায়িত্বটাও কিন্তু তোমাকে নিতে হবে। তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।